আজকে টপিক হচ্ছে আমরা ফুল বার চার্ট অ্যানালাইসিস করব। হ্যাঁ, তো যেহেতু আমরা ফুল বার চার্ট অ্যানালাইসিস করব সেক্ষেত্রে প্রসেসটাকে শিখতে হবে ভালো করে। হ্যাঁ, বা জানতে হবে আমাদেরকে। বিষয়টা খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন এবং আমি যেভাবে দেখাবো ঠিক সেইভাবে আমার সাথে পার্টিসিপেট করার ট্রাই করবেন। ওকে, প্রথম হচ্ছে ডেট অফ বার্থ কে দেবেন আজকে? গুরুজি আমি দেবো। রাহুল দা দেবেন। আচ্ছা, রাহুল দা প্রথমে হাত তুলেছেন, তাহলে রাহুল দাকে সুযোগ দেওয়া হোক আজকে। ওকে, আচ্ছা বলুন রাহুল দা ডেট অফ বার্থ। 3/5/1993। 3 মে 1993। টাইমটা? হ্যাঁ, 3/5/1993, 23টা 37। 23টা 37। প্লেস? দীঘা। কোথায়? দীঘা স্যার, দীঘা। সামনেই ছিল, হয়তো দীঘা হয়েছে। ভুল সিলেক্ট হয়ে গেলে মুশকিল আছে, সেজন্য একবার। এবার ঠিক আছে। কি বার ছিল জন্মবার? সোমবার স্যার। যখনই আমরা কোনো ব্যক্তির জন্মছক দেখবো, প্রথম কাজ হচ্ছে তার ডেট অফ বার্থটা নিয়ে আমরা তার কি বারে জন্ম এটা জেনে নেওয়ার। এতে কি হয়, আমরা যে ডেট অফ বার্থটা টাইপিং কোনোভাবে মিস্টেক করছে, হতেই পারে, আমরা তো মানুষ, হিউম্যান বিং, ভুল হতেই পারে। টাইপিংটা যদি মিস্টেক হয় তাহলে বারটা মিলবে না, বা উনি যে বারটা জানেন উনি যদি বাই চান্স কোনো রকম ভাবে টাইম ভুল করে বা ডেট ভুল করে, সেক্ষেত্রে আমাদের বুঝে নিতে সুবিধা হয়। ঠিক আছে, তা আপনি কি বারে জন্মবার বললেন? সোমবার স্যার, সোমবার। সোমবার। তাহলে এখানে আমরা সোমবারই দেখতে পাচ্ছি, তাহলে টাইমটা ঠিক আছে। এইভাবে বার চার্টটা খোলার পর আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে ওনার লগ্ন, ঠিক আছে, ওনার রাশি, ওনার নক্ষত্র, ঠিক আছে, কোন তিথিতে জন্ম, ঠিক আছে, কোন যোগে জন্ম, কোন করণে জন্ম, ঠিক আছে, বা গণে জন্ম, যেগুলো মানুষ জানতে চায় সেগুলো আমরা বলে দেবো। যেমন বললাম, এনার মকর লগ্ন, কন্যা রাশি, হস্তা নক্ষত্রে, দ্বিতীয় চরণে শুক্লপক্ষ ত্রয়োদশী তিথিতে অর্শন যোগে কৌলভ করণ এবং দেবগণে জন্ম। ঠিক আছে, এটা আমরা প্রাইমারি ভাবে ওনাকে বলে দেবো। নক্ষত্র নিয়ে প্রেডিকশন আমরা তো পূর্বেই জেনেছি, এরপরেও আমরা নক্ষত্র নিয়ে প্রেডিকশনে যাব, তবে আজকে আমরা পুরো বার চার্ট যেহেতু অ্যানালাইসিস করবো, তাই বার চার্টটাকে আমরা এখান থেকে কেটে নেব। বার চার্টটাকে কেটে নিলাম আমি। যে কোনো বার চার্ট আমরা প্রথমে দেখব যখন, একটা বিষয় খুব ভালো করে মাথায় রাখতে হবে। হ্যাঁ, সেটা হচ্ছে যে হাউসটাকে কাউন্ট করে নিতে হবে। কারণ প্রাইমারি ভাবে না, হাউস কাউন্ট না করলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থেকে থাকে। কারণ একটা অল্প সময়ের মধ্যে যেহেতু চারটা অ্যানালাইসিস করতে হয়, হাউস কাউন্ট করাটা এটা কিন্তু মাথায় রাখতে হবে। হাউস কাউন্ট কিরকম করে করব? আমরা জানি যেটা লগ্ন আমাদের বার্থ চার্টে আছে সেটাকে আমরা ফার্স্ট হাউস বলি। হ্যাঁ, তাহলে এখানে লগ্ন কথায় মকরের ঘরে, তাহলে এখানে আমরা 1 লিখে দিলাম। তারপরে আমরা জানি 12টা ভাব হয়, তাহলে 2 লিখে দিলাম, মানে দ্বিতীয় ভাব। তারপরে 3 লিখে দিলাম। তারপরে আমরা 4 লিখে দিলাম। তারপরে আমরা 5 লিখে দিলাম। তারপরে আমরা 6 লিখে দিলাম। ঠিক আছে, এখানে আমরা 7 লিখে দিলাম। এটা হচ্ছে 8, এখানে 9, এখানে 10, এখানে 11, এখানে 12। এগুলো হচ্ছে এক একটা কি হাউস বা ভাব। ওকে, এভাবে ভাবগুলি লিখে নিলে আমাদের কি হবে, তখন নিমিষের মধ্যে কোনটা কোন হাউসকে রিপ্রেজেন্ট করছে, মানে রাশিটা হিসাবে আমরা কিন্তু ইজিলি ভাবে আইডেন্টিফাই করে নিতে পারবো। তাই প্রথমে যখন আমরা চার্ট অ্যানালাইসিস করব বা ক্লায়েন্টের চার্ট দেখবো, প্রথম প্রথম এটা, পরবর্তীকালে মেনটেন করলে হবে। আমি এখনো পর্যন্ত নাম্বারটা মেনশন করে নিই আমার যে প্যাড আছে সেখানে। এতে কি হয়, ইজিলি কাউন্ট করতে বা দেখেই বোঝা যায় যে কোন ভাবটাকে বিচার করছি। বারবার লগ্ন থেকে 1 2 করে কাউন্ট করতে হয় না। এটা প্রথম ভাব। এবার আমরা যেহেতু এভাবে আছে প্রেডিকশন শিখবো, তাই আমাকে এখানে তো মুখে বললে থেকেও লিখে লিখে বোঝাতে হবে। আমরা কি করব, প্রত্যেকটা ভাবকে না সাজিয়ে নেব। সাজানোর প্রসেস হচ্ছে, ঠিক আছে, এবার ধরুন
প্রথমে আমি ধরুন এদিকে হাউস লিখলাম, ঠিক আছে। প্লেসমেন্ট লিখলাম, মানে কোন মানে কোথায় অবস্থান, এবং সেটা লট আছে কি না, লট, দাঁড়ান এক লটটাকে, ওকে। ধরুন এই যে আমরা এটাকে লিখে নিলাম, লিখে নেওয়ার পর ধরুন কারোর জন্মছক আমরা সাজাবো, তাহলে আমরা লিখবো ফার্স্ট হাউস। প্রথমে ফার্স্ট হাউস কি, ফার্স্ট হাউস হচ্ছে ফার্স্ট, ওকে। প্লেসমেন্ট কোথায়, দেখুন এখানে মকর লগ্ন, এখানে কি লগ্ন, মকর লগ্ন। আচ্ছা মকর লগ্ন। আমি আগে হাউস গুলো লিখে দিই, তাতে সুবিধা হবে। হ্যাঁ, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন, এইট, নাইন, 10, 11 and 12, ওকে। আচ্ছা, এবার আমরা এখানে ফার্স্ট হাউসের লর্ডকে, মকর লগ্ন যেহেতু, তাহলে মকর লগ্ন অধিপতিকে শনিদেব। শনিদেব। শনি কত নম্বর ঘরে লেখা আছে দেখুন, শনি যে ঘরটা লেখা আছে সেখানে নাম্বার করা আছে আগে থেকে, কত নম্বর লেখা আছে, 2 নম্বর। 2 নম্বর। তাহলে ফার্স্ট হাউসের লর্ড প্লেসমেন্ট হচ্ছে সেকেন্ডে। তাহলে লর্ডটাকে একটু আগে নাম বললাম, কি নাম লর্ডটার নাম, শনিদেব। তাহলে আমরা এখানে স্যাটার্ন লিখে নিলাম, ওকে। নেক্সট হচ্ছে সেকেন্ড হাউসের লর্ডকে, মকর লগ্নে সেখানে হচ্ছে কুম্ভ রাশি, শনিদেব। শনিদেব বসে আছে কোথায়, পূর্বেই জেনেছি কোথায়, সেকেন্ডে, দ্বিতীয়। ঠিক আছে। আর লর্ড আমরা এখনই জানলাম সেটাকে স্যাটার্ন, লিখে দিলাম, ওকে। আচ্ছা, থার্ড লর্ডকে মকর লগ্নের তৃতীয় ঘর হচ্ছে মীন রাশি, ঠিক আছে। তাহলে বৃহস্পতি কোথায় রয়েছে দেখুন তো, নাইনথে। তাহলে থার্ড লর্ডের প্লেসমেন্ট হচ্ছে নাইনথে লিখে নিলাম। আর প্ল্যানেটটা কি নাম বললাম এখনই, জুপিটার, ওকে। তারপর হচ্ছে ফোর্থ হাউস প্লেসমেন্ট কোথায়, ফোর্থ লর্ড যেহেতু এটা মকর লগ্ন, তার চতুর্থ ঘরে সপ্তমে। মেষ রাশি, লর্ড হচ্ছে কে মঙ্গল, তাহলে মঙ্গল কোথায় আছে, 7 নম্বরে আছে, 7th-এ বসে আছে, ঠিক আছে। মঙ্গল বসে আছে 7th-এ। আর তাহলে লর্ডটা আমরা লর্ডের জায়গায় এখানে মার্চ লিখে দেবো, ওকে। আচ্ছা, পঞ্চম পতিকে শুক্র। শুক্র বসে আছে কোথায়, রাইট, থার্ডে বসে আছে। আচ্ছা, প্ল্যানেটটার নাম এখনই কি বললাম আমরা, ভেনাস, ঠিক আছে, ওকে। সিক্স লর্ড কে, বুধ একদম, কারণ 6 নম্বর ঘর মিথুন রাশির ঘর, মিথুন রাশির অধিপতি আমরা জানি সকলে বুধ, তাহলে কোথায় বসে আছে, ফোর্থ হাউসে বসে আছে। আচ্ছা, প্ল্যানেটটা হচ্ছে মার্কারি, তাহলে আমরা ভেনাস, না ভেনাস নেই, একদম। সেভেন্থ লর্ড কে, চন্দ্র। চন্দ্র বসে আছে কোথায়, 9th-এ, ভেরি গুড। তাহলে আমরা এখানে 9th লিখে দেবো, ঠিক আছে। এখানে আমরা 9th লিখে দেবো। আর প্ল্যানেটটার নাম এখনই বললাম কে, মুন, একদম কারেক্ট, মুন। আচ্ছা, অষ্টমপতি কে, 8 লর্ড সান। রবি। 8 হাউসের লর্ড হচ্ছে সান, প্লেসমেন্ট কোথায় আছে, চতুর্থে। ফোর্থে আছে। আচ্ছা, বসে আছে কোথায়, সরি বসে আছে ফোর্থে, আর প্ল্যানেটের নাম হচ্ছে সান, ঠিক আছে, আমরা সান লিখে দেবো, সান। আর 9th লর্ড কে, বুধ। একদম বুধ, কোথায় বসে আছে, ফোর্থ হাউস। একদম কারেক্ট, ফোর্থে বসে আছে। প্লেসমেন্ট লিখলাম, তাহলে প্ল্যানেটটার নাম লিখতে হবে এখানে, তাহলে হচ্ছে মার্কারি, ওকে। 10th লর্ড শুক্র। একদম ভেনাস বসে আছে থার্ড হাউসে বসে আছে, থার্ডে বসে আছে। আর গ্রহটার নাম হচ্ছে ভেনাস। আচ্ছা, 11th লর্ড মার্স, মঙ্গল বসে আছে 7th-এ বসে আছে 7th-এ 7th-এ, বসে। ঠিক আছে। আর প্ল্যানেটটা হচ্ছে মার্স, 12 লর্ড জুপিটার, বৃহস্পতি, জুপিটার 9th-এ বসে। 9th-এ। আর সরি, ওখানে জুপিটার লিখে দিয়েছি, 9th লেখা উচিত ছিল। আচ্ছা, 9th লিখে দিলাম, ওকে।
আর এখানে আমরা জুপিটার লিখতে পারি। আমাদের কাজ হচ্ছে যখনই আমরা যে কোনো প্রাইমারি স্টেজে যখন প্র্যাকটিস করব তখন কিন্তু এই হাউস প্লেসমেন্ট আর লর্ড এই তিনটি বিষয়ের উপর খুব গুরুত্ব দিতে হবে। মনে থাকবে সকলকে? হ্যাঁ, প্রথমে তো হচ্ছে কোন ভাবে লর্ড কথাই বসেছে এবং প্ল্যানেটটাকে, কারণ সর্বোপরি প্রেডিকশনটা বেরিয়ে আসবে কিসের দ্বারা? ওই গ্রহটির দ্বারা, প্ল্যানেটটা, ঠিক আছে, মানে যে হাউসটার লর্ডটা আর কি, ঠিক আছে। এবার ধরুন আমরা ভাবপতি ভাবে বিচার এটা আলোচনা করেছি, ভাবে গ্রহের অবস্থানে আলোচনা করেছি এবং সেখানে গ্রহের কারকতার একটা বেসিক কনসেপ্টকে কাজ করানো হয়েছে। হ্যাঁ, তাহলে ধরুন এখানে ফার্স্ট হাউসের লর্ড কে? সে হচ্ছে আপনার শনি, যে বসে আছে কথায় সেকেন্ড হাউসে। ইন জেনারেলি লগ্নপতি মানে ফার্স্ট হাউসের লর্ড যদি সেকেন্ড হাউসে প্লেসমেন্ট হয় বা অবস্থান করে, তার প্রেডিকশন কি হয়? ব্যক্তি নিজের চেষ্টায় অর্থ ইনকাম করবে, তাই না? নিজের চেষ্টায় অর্থ ইনকাম করবে, নিজের চেষ্টায় মানে ভালো ওয়েলথ বা সম্পদ এগুলাকে ক্রিয়েট করবে, কারণ ওয়েলথের জায়গাও তো সেকেন্ড হাউসের জায়গা বলা হয়ে থাকে। ওকে, তাহলে ব্যক্তিকে যেহেতু লগ্ন সেলফকে বোঝায়, এগুলি সমস্ত কিছু কাকে করতে হবে? নিজেকে। নিজের চেষ্টায়। নিজেকে। এবার ধরুন প্ল্যানেটটাকে, প্ল্যানেটটা হচ্ছে কি শনি। শনি তো স্লো মুভিং প্ল্যানেট, ফাস্ট মুভিং হচ্ছে চন্দ্রমা, সব থেকে স্লো হচ্ছে শনি। তাহলে এগুলি ঘটতে খুব তাড়াতাড়ি হবে না, অনেকটা সময় লাগে। সময় লাগবে। Generally আমাদের বয়স যখন, আমি যখন একবার বলেওছিলাম 35 বছর বয়স যখন আমাদের হয়, 35 এজ হয়, তখন শনি গ্রহ অ্যাক্টিভ হয়। তাহলে ইনি ভালো ধনবান বা অর্থবান কত বছর বয়সের পর ভালো হবে? 35। 35 বছর। 35। যেহেতু শনি তো দুঃখ কষ্টের কারক গ্রহ বলেছিলাম, মনে পড়ছে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। তাহলে ফার্স্ট লর্ড সেকেন্ডে গিয়ে এনাকে অর্থ রোজগারের জন্য কিছুটা হলেও ডিফিকাল্টি ফেস করতে হবে, কষ্ট পেতে হবে, পরিশ্রম করতে হবে। কারণ শনি তো বটে, কিন্তু আলটিমেট যদি পরিশ্রম হার্ডওয়ার্ক ঠিকঠাক রাখে, তাহলে কত বছরের পর শুভ ফল পাবে? যথেষ্ট পরিমাণ ভালো ফল, 35 বছরের পর। 35 বছরে। এবার অনেকেরই বার্থ চার্টে ফার্স্ট লর্ড সেকেন্ডে স্যাটার্নকে দেখতে পাবেন এবং দেখবেন তারা খুব আর্লি এজে চাকরি করছে। হ্যাঁ, মানে দেখুন 21 বছর বয়স, 22 বছর বয়সে চাকরি পেয়ে গেছে। কিন্তু তার মানে এই নয় যে সেটা তার মানে রাইট, তার রেজাল্টটা আলটিমেট সে 35 এর পরে পাবেন। দেখবেন সে যাই চাকরি করুক না কেন, সে অ্যাট ফিউচার 35 বছরের পর হয় বিজনেস স্টার্ট করবে, নালে সে চাকরিতে প্রমোশন হবে না, ওই চাকরি ছেড়ে অন্য চাকরিতে জয়েন করবে। কারণ তার বিফোর 35 এ যাই করছে না, সেটা অন্য কোনো ভাবের কারণে হয়তো সে পেয়ে যাচ্ছে। আলটিমেট রেজাল্টটা যদি শনি গ্রহ থাকে, মিনিমাম কত বছরের পর শুভত্ব বহন করে নিয়ে আসবে? আমাদের 35। এজ অফ 35 এর উপর, ঠিক আছে? তো যথেষ্ট পরিমাণ পরিশ্রম, কষ্ট এগুলো কিন্তু ব্যক্তিকে করতে হবে। এবার ধরুন সেকেন্ড লর্ড সেকেন্ডে বসে আছে, আমরা জানি ভাবপতি ভাবে অবস্থান করলে সেই ভাবটা মজবুত হয়, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে। এবার সেই সেম শনি হচ্ছে কর্মের কারক গ্রহ, শনি হচ্ছে দুঃখ কষ্টের কারক গ্রহ, তাই না? তার মানে দ্বিতীয় পতি দ্বিতীয়তে ইনি তো ধনবান হবে, এটা নিয়ে কোনো সংশয় নয়। কিন্তু শনি কি বলছে? যে না, তোমাকে স্ট্রাগল করে হতে হবে, তোমাকে হার্ড ওয়ার্ক করতে হবে, তোমাকে পরিশ্রম করে হতে হবে, ইজিলি হতে দেবো না। বুঝতে পারছেন কি বলতে চাইছি? তুমি তো ধনবান হবে, তোমার অর্থ হবে, ওয়েলথ হবে, কিন্তু সহজে হয়ে যাবে না। না, হ্যাঁ স্যার, কষ্ট পরিশ্রম করে। করতে করে, হবে। স্ট্রাগল করে তোমাকে এটা অর্জন করতে হবে। প্ল্যানেটটাকে স্যাটার্ন, শনি। শনি গ্রহ, বুঝতে পারলাম? ওকে। থার্ড, থার্ড লর্ড বসে আছে কোথায়? নাইনথে। থার্ড কে আমরা কমিউনিকেশনের ভাব বলি, ছোটখাটো ট্যুর বা ট্রাভেলের ভাব বলে থাকি, হ্যাঁ, আমাদের এফোর্ট বা চেষ্টার ভাব বলে থাকি। নাইনথে বসেছে, তাই নবম ভাবকে আমরা ধর্ম বা রিলিজিয়াস এর সাথে কানেক্ট করতে থাকি, এবং প্ল্যানেটটাকে জুপিটার, যেও রিলিজিয়াস বা ফ্যামিলি এগুলোর সাথে কানেক্টেড। তাহলে থার্ড লর্ড নাইনথে আছে, তাহলে এনার সাথে কেমন মানুষের যোগাযোগ থাকবে? ধার্মিক লোকেদের। যারা ধার্মিক ধর্মীয় সৎ হয়, মানুষের সাথে যোগাযোগ একদম। থাকবে। যেহেতু থার্ড লর্ড নাইনথে গেছে এবং প্ল্যানেটটা জুপিটার, দেখুন প্ল্যানেটের উপরও গুরুত্ব দিচ্ছি, তাহলে ধরুন থার্ড হচ্ছে আপনার ট্যুর বা ট্রাভেলের জায়গা, নাইনথ হচ্ছে ধর্মস্থান, জুপিটারও ধর্মের কারক গ্রহ, তাহলে ইনি কোথায় বেশি ভ্রমণ করতে পছন্দ করবেন? ধর্মস্থানে। ধর্মস্থানে, ধর্মস্থান। তীর্থস্থানে, একদম। ম্যাক্সিমাম যাদের সাথে কমিউনিকেশন বা যোগাযোগ থাকবে সেগুলোও কথা না কথা রিলিজিয়াস বা ধর্মকেন্দ্রিক মানুষ, বা যারা সৎ বা অনেস্ট হবে, যেহেতু প্ল্যানেটটাকে জুপিটার, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা কিন্তু প্রেডিকশন গুলো প্রত্যেকটা গোয়ের উপর আলটিমেট গুরুত্ব দিতে হবে, যার কারণে আমরা প্রেডিকশন সম্পূর্ণ বেরিয়ে আসবে। কারণ নয়েজ আসছে, কাইন্ডলি তিনি মিউট করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, ফোর্থ হাউস, চতুর্থ ভাব হচ্ছে আমাদের শিক্ষার ভাব, চতুর্থ ভাব হচ্ছে আমাদের মাতার ভাব, চতুর্থ ভাব হচ্ছে আমাদের পরিবারের ভাব, ঠিক আছে, সুখের ভাব।
এটা সপ্তমে বসেছে। সপ্তমকে আমরা অপরপক্ষ বলি। আমি ছাড়া যারা সবাই যদি মানে মানুষের কথা বিচার করা হয় কোন ভাব আছে? সেভেন্থ। সেভেন্থ হাউস আছে, যেখানে সেভেন্থ হাউস। আমি বাদ দিই। তার মানে যখন চতুর্থপতি সপ্তমে এবং প্ল্যানেটটা মঙ্গল আছে, তা ফার্স্ট হচ্ছে যে এনাকে, যেহেতু মঙ্গল হচ্ছে প্রপার্টির কারক গ্রহ আর ফোর্থ হাউস থেকেও প্রপার্টি বিচার হয়, তাহলে এনাকে কিন্তু প্রপার্টি সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতেই হবে। ঠিক আছে, হয় ফ্যামিলিগত দিক থেকে, নাহলে নিজের প্রপার্টি কিনে। কারণ কি, সপ্তম হচ্ছে চাপ, চিন্তা, হেডেকের জায়গা। হ্যাঁ, সপ্তম হচ্ছে চাপ, চিন্তা, হেডেক, দায়িত্ব ইত্যাদি। কারণ আমি ছাড়া অপর পক্ষের বিরাজমান, তাহলে প্রপার্টি আমারই তো হবে না অপর পক্ষের হবে? প্রপার্টি কার হবে? যদি আমার ফোর্থ হাউস থেকে বিচার করি, ফোর্থ হাউসের প্রপার্টি আমাদের প্রপার্টি আমার হবে। ঠিক আছে, তাহলে ফোর্থ লর্ড সেভেন থেকে এসেছে, তাহলে আমার প্রপার্টি হলো অপর পক্ষে ইনভলভ থাকবে, যার কারণে সমস্যা, চাপ, চিন্তা এটা ফেস করতে হবে। মার্স হচ্ছে কিসের কারক? প্রপার্টির কারক। এছাড়া স্ট্রাগলের কারক। তাহলে এনাকে পরিবার নিয়ে খুব ডিস্টার্ব হচ্ছে কেন? প্লিজ মিউট করে রাখবেন। হ্যাঁ, যার নয়েস হবে প্লিজ মিউট রাখবেন, সুবিধা হয়। তাহলে ফোর্থ লর্ড সেভেন্থে প্লেসমেন্ট হয়েছে, তাহলে তার মানে কি পরিবারের চাপ, দায়িত্ব এনার উপর যথেষ্ট পরিমাণ থাকবে না থাকবে না? থাকবে। এবং যথেষ্ট পরিমাণ তার জন্য ওনাকে কিন্তু সাফারও করতে হবে। প্ল্যানেটটাকে মঙ্গল। মঙ্গল। মঙ্গল তো স্ট্রাগল, সংঘর্ষ, এনার্জির কারক বলেছিলাম, মনে আছে? যেখানে থাকবে এনার্জি প্রয়োগ করতে হবে। একদম একদম। তবে এখানে ওনাকে প্রপার্টি নিয়ে অবশ্যই টেনশন বা চাপ বা হেডেক পোয়াতে হবে, এটা কনফার্ম প্রেডিকশন। হ্যাঁ, আচ্ছা, পঞ্চম ভাব। কারণ নয়েস আছে, খুব ডিস্টার্ব হচ্ছে। কিন্তু একটা রিকোয়েস্ট করছি, আমি কি বললাম না যে আপনাদের কথা যখন বলা হয়ে যাবে, অরুণ দিদি প্লিজ মিউট করুন, বলার সাথে সাথে মিউট করে নেবেন। অরুণ দিদি, হ্যাঁ, বলার সাথে সাথে মিউট করে নেবেন, তাহলে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, পঞ্চমপতি কথাই বসে আছে থার্ডে। পঞ্চম হচ্ছে কি, মেধা, মন, ঠিক আছে, মন্ত্র, হ্যাঁ, মানে শিষ্যত্বর জায়গা। তাহলে পঞ্চম হচ্ছে মেধা, থার্ড হচ্ছে চেষ্টা, এবং প্ল্যানেটটা হচ্ছে শুক্র। ঠিক আছে, তাহলে এনার বয়স যতই হোক না কেন, কম বেশি ওনার এজ যাই হোক না কেন, উনি কি করবেন? জ্ঞান অর্জন করতে চাইবে। থার্ড হাউস কি বোঝায়? চেষ্টা। আর পঞ্চম মেধা। আর শুক্র আছে যেহেতু, তাহলে কোথাও না কোথাও এই যে ধরুন অনলাইনে শিক্ষা গ্রহণ করছে বা কম্পিউটারের মাধ্যমে শিক্ষা গ্রহণ করছে, এইগুলাকে কিন্তু উনি যথেষ্ট পরিমাণ কাজে লাগাবে। এবং ওনার মাইন্ড কেমন হবে? একটু ক্রিয়েটিভ টাইপের। ভেনাস কিসের কারক? ক্রিয়েটিভ। এবং থার্ড হাউস হচ্ছে এফোর্ট বা চেষ্টা ইত্যাদি। তাহলে উনি কিন্তু সবসময় নতুন কিছু করা বা নতুন কিছু আইডিয়া আনা, এই বিষয়ে কিন্তু সবসময়ের জন্য রইবে। এবং উনি কিন্তু যথেষ্ট পরিমাণ হাতের কাজে পারদর্শী থাকবে। যেমন ভালো কম্পিউটার চালানো, বা যেখানে কাজ করবে সেখানে ব্রেন খাটিয়ে কম্পিউটারাইজ দ্বারা কোনো রকম কাজকে সম্পাদন করানো ইত্যাদি। এটা আচ্ছা, কম্পিউটারের কথাটা কেন বলছি বলুন তো? এক হচ্ছে থার্ড হাউসের মধ্যে কম্পিউটার আছে, আর প্ল্যানেটটা কে? শুক্র। শুক্র, যে নতুন প্রযুক্তির কারক গ্রহ। একদম, সেই কারণে কিন্তু এই কথাটাকে ব্যক্ত করা হচ্ছে। ওকে, নেক্সট হচ্ছে, যদি আমরা ষষ্ঠ ভাব বলে থাকি, সিক্স হাউস। সিক্স হাউসকে আমাদের কর্মের ভাব বলে থাকি প্রধানভাবে। সিক্স হাউসকে আমাদের রিপুর ভাব, শত্রুর ভাব, রোগের ভাব, সেবার ভাব ইত্যাদি। তো সিক্স লর্ড যেহেতু ফোর্থে গেছে, এবং আইন বা লিগেলের ভাব, হ্যাঁ, এবং প্ল্যানেটটা মার্কারি, তাই হাইলি চান্সেস, যেহেতু সিক্স আমাদের লিগেল কনসেপ্ট, ফোর্থ হাউস আমাদের সম্পদ বা ওয়েলথকে বোঝায়, এবং মার্কারি নিজে যে কাগজপত্র বা দলিলের কারক গ্রহ, তাহলে 100%, যেহেতু আমরা 100% কেন বলছি, কারণ আমরা ফোর্থ লর্ড সেভেন্থে প্রপার্টি সংক্রান্ত সমস্যা পাবেন, তাহলে এখানে 100% সম্ভাবনা দেখাচ্ছে ওনার কিন্তু দলিলে ডিসপিউট থাকবে। ঠিক আছে, দলিলে কোনো রকম ভাবে ডিসপিউটের হাইলি চান্সেস, তাতে আগে হোক আর পরে হোক, এটা দশার উপর নির্ভর করে মেইনলি, বাট ঘটনাটা কিন্তু ওনার জীবনে ঘটবে যখনই দশা পাবে, যেহেতু সিক্স লর্ড ফোর্থে এবং প্ল্যানেটটাকে মার্কারি। এবং সিক্স লর্ড ফোর্থে প্ল্যানেটটা মার্কারি থাকার কারণে এনাদের পরিবারের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং দেখাবে। বোঝাপড়ার কারক গ্রহকে, কমিউনিকেশনের কারক গ্রহ, কথাবার্তার কারক গ্রহকে বুধ। যে সিক্স লর্ড তো ঝগড়া ঝাঁটি, ঝামেলা, অশান্তি, চতুর্থ ভাব পরিবার, তাহলে এখানে মিসকমিউনিকেশন ক্রিয়েট করতে। সিক্স লর্ড ফোর্থে মার্কারি থাকার কারণে আমরা কি বলবো? এনার কিন্তু ভুল বোঝাবুঝি বা মিসআন্ডারস্ট্যান্ডিং ফ্যামিলির মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণ, এনার সাথে না হলেও এনার পরিবারের মধ্যে কিন্তু এই জিনিসটা ভালো মতো কিন্তু দেখা যাবে। এই কথাটা কিন্তু আমরা ব্যক্ত করতে পারি। নেক্সট হচ্ছে সেভেন্থ লর্ড। সেভেন্থ লর্ড কে? মুন, যে বসে আছে কথায় নাইনথে। সেভেন্থ লর্ড মুন নাইনথে বসেছে, এবং মুন কিসের কারক? আমাদের মনের কারক। সপ্তম কে? আমার অপরপক্ষ বা আমার পার্টনার বা আমার ব্যবসা।
তাহলে সপ্তমপতি নবমে ভাগ্যে এবং চন্দ্রমা আছে, তাহলে এনার সুনিশ্চিত করছে যে ইনি ব্যবসা করবে। কি করবে? এনার ভাগ্যে কি আছে? সপ্তম ব্যবসা, নবম ভাগ্য, তাহলে ব্যবসা কোথায় এসেছে? ভাগ্যের নবম। ঘরে। তাহলে ব্যবসা ভাগ্যে ভাগ্য। আছে। চন্দ্রমাকে মা, মহিলা, এগুলা, তাহলে ইনি কোনো মহিলার সহায়তায় বা মায়েদের সহায়তায় বিজনেস করতে পারবে। বুঝতে পারছি? হ্যাঁ, এই প্রেডিকশনটা করতে পারবেন। ওকে, এছাড়াও কিন্তু সপ্তমপতি নবমে যদি চন্দ্রমা আছে, এনাকে পিতা বা গুরুজন এদেরকে নিয়ে যথেষ্ট পরিমাণ বা পার্টনারকে নিয়ে যথেষ্ট পরিমাণ কি করতে হয়? কি শিখেছিলাম? চিন্তা করতে হয়। যেখানে যাক না কেন তার মনের মধ্যে বা মাথার মধ্যে এটা কিন্তু ঘোরপেচ করবে সেই বিষয় বা কনসেপ্টে নিয়ে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে অষ্টম ভাব। অষ্টম ভাব কি বোঝায়? আমাদের সমস্যার ভাব। ইন জেনারেলি অ্যাস্ট্রোলজি যেহেতু চর্চা করছে, তাহলে অ্যাস্ট্রোলজিরও ভাব অষ্টম ভাব, কিন্তু অষ্টম ভাবকে আমরা প্রবলেম, সমস্যা, ঠিক আছে, আনএক্সপেক্টেড গেইন ইত্যাদির ভাব আমরা বলে থাকি। এবং প্ল্যানেটটা চতুর্থে বসে আছে। ঠিক আছে, চতুর্থে প্ল্যানেটটা চতুর্থে বসে আছে এবং প্ল্যানেটটা রবি। তাহলে যেহেতু আমি বলেইছিলাম যে অষ্টম ভাব বা অষ্টম পতি যদি কোনোভাবে বা অষ্টম ভাবের সাথে বা পঞ্চম ভাবে যদি রবির কানেক্ট হয়ে থাকে, তাহলে কম বেশি হাইলি চান্সেস থাকে তারা কি হয়? জ্যোতিষী হয়। এবং এটা পূর্বজন্ম কিন্তু তারা চর্চা করেছে বা এনার পরিবারের মধ্যে কেউ না কেউ চর্চা করেছে। যেহেতু প্ল্যানেটটা কথায় ফোর্থ হাউস হয়, শিক্ষা ফোর্থ হাউস হয়তো পূর্বজন্মে এই শিক্ষা অর্জন করেছে বা এখানেও নির্দেশ করতে পারে। তো অষ্টম পতি ফোর্থে সান আছে, তাহলে এটা কনফার্মলি বলছে যে এনাদের বাড়িতে বাস্তু দোষ আছে। এবং এটা হাইলি চান্সেস কি দেখায়? হয় রেন্টে থাকবে, নয় কোয়ার্টারে থাকবে, কখনো না কখনো, আর নাহলে ওনার ফ্ল্যাট হবে নিজস্ব। কারণ 8 আর 4 এর কানেকশনে কি হয় বলেছিলাম? ফ্ল্যাট হওয়াকে নির্দেশ করে থাকে। ঠিক আছে, তাহলে ওনার ফ্ল্যাট হওয়ার সম্ভাবনা হাইলি মিলবেই, আর নাহলে ওনাকে রেন্টে থাকা, নাহলে কোয়ার্টারে থাকা, এই জিনিসটা কিন্তু ওনার জীবনে সম্মুখীন করাবে। ঠিক আছে, তাহলে এবার আসি। আচ্ছা, অষ্টম ভাবকে আমরা কিন্তু সমস্যার ভাব বলি। তাহলে পরিবারে কিছু না কিছু সমস্যা বা প্রবলেম এটাও কিন্তু থাকবে, এটা আমরা বলতে পারি। ওকে, নাইন্থ হাউস, নাইন্থ লর্ড বসে আছে কোথায়? ফোর্থে, প্ল্যানেট থেকে মার্কারি। নবম ভাব থেকে আমাদের ভাগ্য বিচার করা হয়, চতুর্থে বসেছে, তাহলে ভাগ্যে প্রপার্টি আছে কি নাই? আছে। আছে, তাহলে এনার কিন্তু সম্পত্তি হবে। তাহলে এখানে দেখুন একটা, পূর্বে আমরা প্রেডিকশনে এনার কিন্তু ভবিষ্যতে ধর্ম জায়গাও ভালো পেয়েছি। ভবিষ্যতে, কারণ শনি বেরিয়েছে 35 বছর তখন হয়নি, তাহলে ভবিষ্যতে কিন্তু ধন সম্পত্তি ভালো জায়গায় পেয়েছি। তাহলে এনার ভবিষ্যতে একাধিক প্রপার্টি হওয়ার জায়গা দেখাচ্ছে। এনার ভবিষ্যতে একাধিক, কিন্তু প্রপার্টিতে ডিসপিউট হওয়া এবং কারো হস্তক্ষেপের জায়গাও কিন্তু আমরা পেয়েছিলাম যখন চতুর্থপতি সপ্তমে ছিল। তো নবমপতি ফোর্থে থাকলে এনার কিন্তু উচ্চ শিক্ষার হওয়ার সম্ভাবনা বা নির্দেশ করছে। কিন্তু আমি বারবার বলেছিলাম শিক্ষাগত প্রেডিকশন করতে গেলে আগে প্রাইমারি শিক্ষাটা দেখে নেবে কানেকশন আছে কিনা, তবেই বলা যায়, নাহলে কিন্তু বলা যায় না। তবে এখানে যোগ আছে, এই সম্ভাবনাটা আমরা অতি অবশ্যই বলতে পারি। তো 9 লর্ড ফোর্থে থাকলে এই কথাটা আমরা মেনশন করতে পারি। এবং 9 লর্ড ফোর্থে থাকলে পারিবারিক লোকজন কেমন হবে? ধার্মিক। ধার্মিক হবে। কেমন কথা বলতে পছন্দ করবে? আচ্ছা, কথা কেন বললাম বলুন তো? এখানে দ্বিতীয় ভাব আসেনি, তাও বললাম কেমন কথা বলতে পছন্দ করবে? বুধ বুধ বুধের জন্য। প্ল্যানেটটা মার্কারি, একদম। তাই এনাদের মধ্যে কিন্তু প্রতিদিন কম বেশি ধর্মের কথা বা গুরুর কথা এনারা কিন্তু বলবেই বলবে, যেহেতু প্ল্যানেটটাকে মার্কারি নির্দেশ করে থাকে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হচ্ছে 10th লর্ড। 10th লর্ড হচ্ছে ভেনাস, সে থার্ডে বসেছে। এটা খুব ভালো, কারণ এটা নিজের চেষ্টায় সামাজিক স্ট্যাটাস, পদমর্যাদা যথেষ্ট পরিমাণ বৃদ্ধি করে। কারণ 10th হাউস কি বোঝায়? সামাজিক স্ট্যাটাস, পদমর্যাদা, নাম যশ প্রতিষ্ঠা। থার্ড হাউস এফোর্ট এবং শুক্র ল এর মানে লাক্সারি কারক গ্রহ। তাহলে এনার সামাজিক স্ট্যাটাস, পদমর্যাদা কেমন হবে? যথেষ্ট পরিমাণ কি হবে? ভালো উচ্চ হবে, প্রতিষ্ঠিত। উচ্চপদ হবে। এবার এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, ওনার কিন্তু এগুলো তাড়াতাড়ি হবে না। ওনার এগুলো তাড়াতাড়ি কেন হবে না? তাড়াতাড়ি আমরা প্রথম প্রেডিকশনে কি পেয়েছিলাম? শনিকে পেয়েছিলাম। লেট পেয়েছিলাম, প্রথমেই লেট পেয়েছিলাম। তাহলে কারো যদি ঘটনাটা প্রথমে লেট দেখায়, তারপরে যদি ইজি দেখায়, তাহলে লেটের পরেই তো ইজি হবে না। প্রথম প্রেডিকশনে তো আর ইজি আসেনি, এসেছে ইজি আসেনি। তাহলে প্রথম প্রেডিকশনে যখন আমরা লেট পেয়েছি, তাহলে পরবর্তী প্রেডিকশন গুলিতে আমাদের ওই ঘটনাগুলি পরবর্তীকালে ঘটবে, এটা কিন্তু বোঝাচ্ছে। তবে এনার সামাজিক স্ট্যাটাস, পদমর্যাদা যথেষ্ট পরিমাণ কি হবে? ভালো হবে। ওকে, নেক্সট হচ্ছে 11th লর্ড। 11th লর্ড মার্চ 7th বসেছে। 11th হচ্ছে বৃদ্ধির জায়গা, সপ্তম ব্যবসা, অপরপক্ষ, পরিবারজন, যাই বলুন না কেন। তাহলে হাইলি চান্সেস এনাদের পরিবারে কিন্তু সন্তান আদি যথেষ্ট পরিমাণ বা আত্মীয় স্বজন যথেষ্ট পরিমাণ থাকবে। এবং এখানে আবারও বোঝাচ্ছি, ইনি কি করবেন? চাকরি করলো
ব্যবসার সাথে কানেক্ট হবে, ঠিক আছে, এবং সেই ব্যবসা কিন্তু একের অধিক হওয়ার সম্ভাবনা বেশি। কেন একের অধিক বললাম? যেহেতু 11 থেকে যেহেতু বৃদ্ধি 11 কারক এসেছে, একদম কারেক্ট। এবার যেহেতু বৃদ্ধি পাবে। মঙ্গল এসছে, ব্যবসার জন্য কিন্তু মঙ্গল খুব ভাইটাল রোল প্লে করে, কারণ ব্যবসা করতে গেলে মনে কিন্তু সাহসিকতা বা এনার্জি যথেষ্ট পরিমাণ রাখতে হবে, নাহলে কিন্তু ব্যবসা হবে না, তাই না? কারণ ব্যবসা করতে গেলে প্রথমে কি দরকার? ক্যাপিটাল দরকার। ক্যাপিটালের জন্য কি করতে হবে? ইনভেস্ট করতে হবে। তো ইনভেস্ট করার জন্য মনে কি চায়? সাহসিকতা সাহস লাগবে না? তাই সাহস যার চাই। জন্য কিন্তু মার্স কিন্তু যথেষ্ট পরিমাণ হেল্পফুল হয়ে থাকে। তবে অনেক সময় ব্যবসা করতে গেলে কি করতে হয়? আমাদেরকে লোন নিতে হয়। তো লোনের কারক গ্রহকে সেই মার্স, ঠিক আছে? তাহলে এখানে এটার সম্ভাবনা নির্দেশ করছে যে উনি ভবিষ্যতে ব্যবসার জন্য কি নেবেন? লোন। লোন লোন নেবেন, নেবেন। ঠিক আছে, এবং লোনটা হাইলি চান্সেস ওনার অপোজিট পার্টনারের নামে নেবে, কারণ কোন ভাবে বসে আছে? 7th। সেভেন্থে বসে আছে। ওকে, নেক্সট হচ্ছে দ্বাদশ ভাব, যেটাকে আমরা ব্যয়, বিলম্ব, বাধা, তারপরে আমরা একাকিত্ব বা নিদ্রা, এগুলো নির্দেশ করে থাকে। দ্বাদশপতি 9তে বসে আছে এবং জুপিটার, তাহলে এনার ব্যয় ম্যাক্সিমাম ধর্মের খাতে হবে। জুপিটারও ধর্মকেন্দ্রিক, হয়তো স্পিরিচুয়াল বুক কিনছে বা স্পিরিচুয়াল কোনো কিছু কাজ করছে বা স্পিরিচুয়াল কোনো কিছু ডোনেশন করছে নিয়মিত ভাবে, কারণ দ্বাদশ কিসের ভাব? ব্যয়ের ভাব, ঠিক আছে, ব্যয়ের ভাব। সেটা 9তে বসে আছে, তাহলে ব্যয়টা ধর্মকেন্দ্রিক হবে, ঠিক আছে, বা ধার্মিক কাজে ব্যয় হবে। দ্বাদশপতি 9তে বসলে পিতার ক্ষেত্রেও কিছুটা পরিমাণ সাফার বা ট্রাভেল নির্দেশ করবে, কারণ জুপিটার তো ফ্যামিলির কারক গ্রহ তো বটে, তাই না? তাহলে এখানে দেখুন আমরা কিন্তু 12টা ভাবেরই প্রেডিকশন করলাম। এবার কম বেশি যে ঘটনাগুলো ঘটে গেছে মানে মিলে যাবে, আর বাকি যেগুলো ঘটেনি সেগুলো কিন্তু মিলে মানে ভবিষ্যতে মিলে যাবে। কেন বলুন তো? আসলে এটা পুরোটাই নির্ভর করবে দশার উপর, কিন্তু যেহেতু কম্বিনেশন আছে, মানে ধরুন আপনাদের ছোট থেকে তো জ্যোতিষ শিক্ষার কানেকশন ছিল কি না? হ্যাঁ স্যার। কিন্তু হ্যাঁ। আপনারা শিখছেন এতটা বয়সের পর, তার মানে কি দশাটা ঠিক রাইট টাইমে এসেছে, তাই তখন শিখছেন। তাই দেখুন সবারই এজ কিন্তু ডিফারেন্স, সবাই কি সেম বয়সে শিখছেন? তা কিন্তু নয়। না। তাহলে এই জিনিসটা বুঝতে হবে, কম্বিনেশন আছে, তার মানে ঘটনাটা ঘটবে, কিন্তু কখন ঘটবে এটা নির্দেশ করবে দশা। মানে যিনি এনার এনার একের অধিক ব্যবসা হবে, ইনি ওনার ওয়াইফের নামে লোন করবে, ঠিক আছে, ইনি ধর্মের খাতে ব্যয় করবে, ইনি অর্থবান হবে, বিত্তবান হবে, ধনবান হবে, এনার ফ্ল্যাট হবে, মানে যা এভরিথিং যা প্রেডিকশন আছে প্রত্যেকটা ঘটনা এনার জীবনে কি হবে? ঘটবে। কারণ অ্যাপ্লাই অ্যাস্ট্রোলজি বা ফলিক জ্যোতিষে ভুল হওয়ার সম্ভাবনা থাকে না, প্রায় না বরাবর এসে দাঁড়ায়। যেহেতু আমরা হিউম্যান বিং, মাঝে মাঝে সমস্যা আসতে পারে, কিন্তু প্রায় না বরাবর সেই ক্ষেত্রে দেখা যায়। তাহলে প্রত্যেকটা প্রেডিকশনে হাউস লর্ড কোথায় প্লেসমেন্ট সেটা কানেক্ট করছি কার দ্বারা? প্ল্যানেটের দ্বারা। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা হচ্ছে ফার্স্ট পার্ট অফ প্রেডিকশন। এখনই আরো কয়েকটা পার্ট আছে, এর উপর কারো যদি কোয়ারি থাকে জিজ্ঞাসা করতে পারেন। স্যার তাহলে আমরা রাহু কেতুর প্রেডিকশনটা করব না? আমি কি বললাম? এর উপর কারো কোয়ারি থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন, ওয়েট করুন না। আমি এটা কি সম্পূর্ণ পার্ট বললাম? স্যার ফার্স্ট না। পার্ট, ভাবটা অনলি ফর ফার্স্ট পার্ট গেল, ঠিক আছে, আসবে, ওয়েট করুন। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে, কারো কোনো ডাউট নেই যে কিভাবে সম্পূর্ণ জন্মছক বিচার করতে হয়। এইভাবে বিচার করলে আপনারা প্রেডিকশনটা কিন্তু ঠিকঠাক করতে পারবেন। এর পরের বিষয়টা হচ্ছে যে আমাদেরকে সম্ভবত 2 নম্বর ক্লাসে শিখেছিলাম যে লগ্নের মিত্র গ্রহরা যদি মিত্র রাশিতে অবস্থান করে, মনে পড়ছে 2 নম্বর ক্লাসের কথা? হ্যাঁ স্যার। লগ্নে মিত্র গ্রহটা মিত্র রাশিতে অবস্থান করলে কি হয় বলেছিলাম? যে জন্মছকটা কিছুটা ভালো। পরিমাণ পজিটিভ হয়ে যায়, যেটা নির্দেশ করে ব্যক্তি জীবনে প্রতিষ্ঠাতা বা সাফল্য পাবে, ঠিক আছে। যেহেতু এটা মকর লগ্ন, তাহলে কোন কোন গ্রহকে দেখবো? শনিকে দেখবো, বুধকে বুধ আর দেখবো, শুক্র। বুধ বুধকে শুক্র। দেখবো আর শুক্রকে দেখবো। একদম। তাহলে এখানে যদি আমরা দেখি রাশি হিসাবে, তাহলে দেখতে পাবো যে শনি সক্ষেত্র আছে, তার মানে শনি ভালো আছে, ঠিক আছে। শুক্রটা এক্সল্টে যদিও আছে, তবে আমরা রাশি হিসাবে যেহেতু এখানে চেক করব, শুক্রটাকে একটু সাইডে রাখলাম এবং তার সাথে বুধকে চেক করলাম, সেটাও সেভাবে নেই। এবার সম্ভবত মনে হয় 4 নম্বর ক্লাসে যেখানে আমি রাশির কথা বলেছিলাম যে কোনো গ্রহ যদি এক্সল্টেড হয়ে যায় তখন শত্রু মিত্র মানে না, মনে পড়ছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, 2 নম্বরে ওটা শেখাইনি, ওটা 4 নম্বরে গিয়ে বলেছিলাম। তাহলে এবার ওই রুলসটা অ্যাপ্লিকেবল হবে যে শুক্র তাহলে এখানে পজিটিভ হয়ে যাবে, ঠিক আছে, কারণ আমি বলেছিলাম এক হচ্ছে দিকবল হলে, মনে পড়ছে,
হ্যাঁ স্যার হ্যাঁ, নিজ ভঙ্গ হলে আর উচ্চস্থ হলে গোরা শত্রু মিত্র মানে না, ঠিক আছে? এই কনসেপ্টটা কিন্তু মনে রাখবেন। এবং রাশি পরিবর্তন হলে এই পয়েন্টটাকেও দেখবেন আমি মেনশন করেছিলাম। তাহলে শুক্র, তাহলে এখানে দুখানা গ্রহকে আমরা পজিটিভ, তাহলে সেই ক্ষেত্রেও রাশি হিসেবে জন্মছকটা কি বলবো? শুভ বলবো, সেটা শিখেছিলাম। এবার এখানে সেই জিনিসটা না, এখানে কোন জিনিসটা বলবো? এখানে বলবো যখনই কোনো গ্রহ শুভত্ব পাবে লগ্নের মিত্র গ্রহরা, তখন বলবো ব্যক্তিকে নিজের চেষ্টায় সেগুলিকে অর্জন করতে হয় বা লাভ করতে হয়। কি বলবো? ব্যক্তিকে নিজের চেষ্টায় সেগুলিকে অর্জন করতে হয় বা লাভ করতে হয়। তাহলে শনি আর শুক্র এখানে কিভাবে ফল দেবে? ওনাকে নিজের কর্মের দ্বারা ফল দেবে। উনি যদি না করেন তাহলে পাবেন না, যদি করবেন, কারণ যেহেতু ভালো থাকলে ওরা নিজেরাই করায়, কিন্তু উনি করে পাবেন, কেউ দিয়ে দেবে না। ধরুন দ্বিতীয় শনি আছে, ওনাকে অর্থ কেউ দিয়ে দেবে না, অর্থ ওনাকে রোজগার করে নিতে হবে। তৃতীয় শুক্র আছে, করে ওনাকে নিতে চেষ্টা বা এফোর্ট বা ভালো জায়গায় পৌঁছানো, এটা কেউ দিয়ে দেবে না, ওনাকে নিজে করে নিতে হবে। যে রুলসটা ওখানে আমরা ছেড়ে দিয়েছিলাম অর্ধেকটা, সেটা হচ্ছে যে যদি শত্রু গ্রহরা মিত্র রাশি পায়, সেটা আমরা কিন্তু তখন বলিনি, বলেছিলাম? বলা স্যার হয়নি। সেটাকে আজকে শিখবো। যদি শত্রু গ্রহরা যদি মিত্র রাশি পায়, যেমন এই বার চার্টে যদি আমরা দেখি, যেমন ধরুন এই মকর লগ্নের জন্য শত্রু গ্রহ কারা? রবি, চন্দ্র, মঙ্গল আর বৃহস্পতি, ঠিক আছে? বৃহস্পতি যদি খেয়াল করি তাহলে রবি কিন্তু শত্রু গ্রহ হওয়া সত্ত্বেও মিত্র রাশি পেয়েছে, মানে উচ্চস্থতে আছে, দেখুন এক্সলটেড আছে, আছে না? মঙ্গলকে হ্যাঁ দেখুন স্যার শত্রু হওয়া সত্ত্বেও চন্দ্রের রাশি পেয়েছে, যেটাও মিত্র রাশি, হ্যাঁ কি না? আর বৃহস্পতি চন্দ্র পায়নি, তাহলে এখানে দেখুন দুটো শত্রু গ্রহ তারা কি পেয়েছে? মিত্র রাশি পেয়েছে। এটার রেজাল্ট হচ্ছে যে আমরা যখন কোন শত্রু গ্রহকে মিত্র রাশিতে অবস্থান দেখব, এটা আমরা না চেষ্টা করেও পেয়ে যাই রেজাল্ট, এটা আমরা না চেষ্টা করেও রেজাল্ট নিজে থেকে পেয়ে যায়, মানে এটা আমাদের এফোর্ট লাগে না। কিন্তু লগ্নের মিত্র গ্রহরা মিত্র রাশি পেলে আমাদেরকে চেষ্টার দ্বারাই অর্জন করতে হবে। কিন্তু লগ্নের শত্রু গ্রহরা যদি মিত্র রাশি পায়, ওটা আমরা চেষ্টা না করলেও পেয়ে ফল যাবে। পেয়ে যাবে। যেমন চতুর্থে রবি আছে, তাহলে উনি প্রপার্টি পিতার থেকে পেয়ে যাবে বা স্থাবর সম্পত্তি পেয়ে যাবে। তাহলে ওটা কোনো চেষ্টা করতে হচ্ছে যে ওটা ওনার সম্পত্তি নাই। অষ্টম হচ্ছে আনএক্সপেক্টেড এবং চতুর্থ হচ্ছে সম্পত্তি, এবং রবি আছে, হাইলি চান্সেস আছে ওনার কিন্তু পারিবারিক দিক থেকে কোনো কিছু বেনিফিটেড হবেন, বিশেষ করে সম্পত্তি দিক, যেহেতু ফোর্থ হাউসে বসে আছে। তাহলে চেষ্টা ছাড়াও কিন্তু এই ঘটনাটা ঘটছে, ঠিক আছে? ভালো করে বুঝুন, কারণ এটা হচ্ছে তার এটা সবসময়ের জন্য, এবং এই লট পড়তে থাকলে হাইলি চান্সেস থাকবে হয় শ্বশুর বাড়ি থেকে প্রপার্টি পাবে, নাহলে অন্য কারোর প্রপার্টি থেকেও লাভবান হবে। সেটা কিন্তু ব্লাড রিলেশনশিপ থাকবে না, কারণ অষ্টম ভাব কি বোঝায়? আনএক্সপেক্টেড। আনএক্সপেক্টেড তো ব্লাড রিলেশনশিপে হতে পারে না, না? যেখানে আমি আশাই করি না, আমি জানিই না, তো সেখান থেকে ওখানে প্রপার্টি গেইন দেখাচ্ছে। কি গেইন দেখাচ্ছে? যেখানে রক্তের সম্পর্ক নেই, ব্লাড রিলেশনশিপ আছে, সেটা তো ইটস ওকে, মানলাম, পাবেই। কিন্তু যেহেতু অষ্টম আছে আনএক্সপেক্টেড গড ফোর্থে বসে আছে, তাহলে কিন্তু শ্বশুর বাড়ি তো ব্লাড রিলেশনশিপ হবে? নিশ্চয়ই হবে না। তাই শ্বশুর বাড়ির কথা বললাম, অথবা উনি কিন্তু অন্য কারার দ্বারাও কিন্তু প্রপার্টি লাভ হবেই। আমি ম্যাক্সিমাম কেস স্টাডি করে দেখেছি, যেগুলি অনেক সময় কি হয়, পাশাপাশি বাড়ি থাকে, তো অনেক সময় সামনে ল্যান্ড ফাঁকা থাকে, ভুলবশত আপনি হয়তো কিছুটা চাপা পড়ে গিয়ে তার জায়গায়, লাস্টে কি হয়, আপনাকে কিছু দামে বিক্রি করে দিতে হয়, দেখা যায় না? এটাও কিন্তু এই সম্ভাবনাটা আমি বহু ক্ষেত্রে পেয়েছি, সেই জন্য আমি শেয়ার করলাম আপনাদেরকে। যেহেতু শত্রু গ্রহ যখনই আপনি দেখতে পাবেন এক্সলটেড হয়েছে, বা শত্রু গ্রহ যখনই আপনি দেখবেন মিত্র রাশি পেয়েছে, তখন ওইগুলি আমরা না করেও কি পেতে পারি? ফল পেয়ে যেতে পারি। কিন্তু এই ফলটাও ডিপেন্ড করবে যে কবে পাবো, কার উপর? দশার উপর, কিন্তু পাবো এটা কনফার্ম। যেমন আমাদের লগ্নপতিরা মিত্র গ্রহরা মিত্র রাশি পেলে, যেটা আমাদেরকে এফোর্ট করে করে আমাদেরকে নিয়ে নিতে হয় রেজাল্টগুলি, তবে শত্রু গ্রহরা পেলে সেটা, যেমন ধরুন মঙ্গল সপ্তমে বসেছে, চতুর্থ এবং একাদশ পতি, তাহলে এখানেও নির্দেশ করছে ইনি কিন্তু অন্যদের দ্বারা প্রপার্টি অথবা হেল্প বা সহযোগিতা কিন্তু যথেষ্ট পরিমাণ পাবে। এটা কি তার জন্য চেষ্টা করতে হবে? না স্যার, কেননা শত্রু গ্রহ মিত্র রাশি পেয়েছে। এই কনসেপ্টটা কিন্তু মনে রাখবেন, যে কনসেপ্টটা আমরা কিন্তু তখন, যেহেতু আগে তখন তো ভাব সম্পর্ক অবগত নয়, তাই তখন বললে তখন মাথা গুলিয়ে যেত, সেই জন্য এই কনসেপ্টটাকে এখানে ক্লিয়ার করে দেওয়া। বোঝা গেছে? সেকেন্ড পয়েন্ট। হ্যাঁ স্যার এবার বিষয় হচ্ছে যে
কোনো গ্রহ যদি ভাব আর ভাবপতিকে পেয়ে যায় তাহলে সেই ভাবটা ওই গ্রহের আন্ডারে চলে যায়। এটা ম্যাক্সিমাম রাহুর ক্ষেত্রে পাওয়ার সম্ভাবনা দেখা যায়। কোনো গ্রহ মানে যে কোনো গ্রহই হতে পারে, তবে হাইলি চান্সেস জুপিটার, রাহু, মার্স, শনি, ঠিক আছে, এদেরই সম্ভাবনা বেশি থাকে যে কোনো গ্রহ যদি কোনোভাবে ভাব আর ভাবপতি দুটোকেই যদি পেয়ে যায় তাহলে সেই ভাবটা কার আন্ডারে চলে যায়, সেই গ্রহটির আন্ডারে চলে যায়। ঠিক আছে, ধরুন এক্সাম্পল দেখায়, হ্যাঁ, এবার যদি ভালো গ্রহ হয় তাহলে ভালো ফল পাবেন, খারাপ গ্রহ হলে খারাপ ফল দেবে। যেমন এখানে ধরুন 11th কি আছে, রবি, রাহু আছে, এই রাহু আছে, সরি। ঠিক আছে, 11th লর্ড মঙ্গল বসে আছে এখানে, তাহলে দেখুন 11th ঘরে রাহু, আবার এই রাহু মঙ্গলকে দৃষ্টি দিচ্ছে, তাহলে 11th লর্ড যে মঙ্গল সেটা কিন্তু মঙ্গলের অধীনে থাকলো না, কার অধীনে চলে গেল, রাহুর অধীনে। বুঝতে পারছি কনসেপ্টটা? হ্যাঁ কোনোভাবে যদি ভাবপতি যদি চলে যায় গ্রহটা, যেমন ধরুন শনি দৃষ্টি দিয়েছে রবিকে, ঠিক আছে, আবার শনি কিন্তু রবির ঘরে দৃষ্টি দিয়েছে, তাহলে অষ্টম ভাব কার অধীনে চলে গেল, শনি। না। এখানে রুলস হচ্ছে, কোনো গ্রহ যদি এক্সল্টেড হয়ে যায় সেই ভাবের লর্ড, বা ওই ভাবের লর্ড যদি সক্ষেত্র থাকে, ঠিক আছে, বা যদি নাশস্থ হয়ে থাকে, তাহলে কিন্তু সে ওই ভাবটাকে ক্যাপচার করতে দেয় না, বাকি সব ক্ষেত্রে দেয়। যেমন এখানে মঙ্গলের কোনো নাশস্থ গল্প নাই, উচ্চস্তর গল্প নাই, তাহলে এখানে মঙ্গল এর ঘরটা যেটা 11 নম্বর ঘর, সেটা কার অধীনে চলে গেল, রাহুর। রাহুর রবির অধীনে চলে গেল। ঠিক আছে, কিন্তু শনি কিন্তু রবির ঘরকে ক্যাপচার করতে পারলো না, কারণ রবি উচ্চস্থ। অনুরূপ ভাবে দেখো রাহু ধরুন শুক্র ঘরকে দৃষ্টি দিয়েছে, আবার শুক্রকেও দৃষ্টি দিয়েছে, তাহলে পঞ্চম ঘরকে কি রাহুর অধীনে চলে গেছে, আছে যায়নি, কারণ শুক্র উচ্চস্থ। উচ্চস্থ। কোন উচ্চস্থ গ্রহ কোন সক্ষেত্র গ্রহর ঘর কেউ নিতে পারে না, আর নাসস্থ গ্রহের ঘর, মনে থাকবে পয়েন্টটা। হ্যাঁ তাহলে স্যার। একাদশ ঘরে স্যার এটা আরেকবার যদি রিপিট করেন ভালো হয়। একাদশ ঘর কে বেশি ফল দেবে, রাহু না মঙ্গল? রাহু। একদম, রাহু। এটা কিন্তু মঙ্গলের আন্ডারে সেভাবে আর নাই, রাহু দেবে। এবার রাহু কি বোঝায়, বৃদ্ধি, একাদশ ভাবও বৃদ্ধির কারক গ্রহ, তাহলে এনার জীবনে যথেষ্ট পরিমাণ যত সময় যাবে তত কি হবে, উন্নতি হবে, হ্যাঁ প্রফিট হবে, বৃদ্ধি। সাফল্য পাবে, কিন্তু সেটা দুর্নীতিও হতে পারে, কারণ রাহু দুর্নীতির কারক গ্রহ, ঝামেলার কারক গ্রহ, সমস্যার কারক গ্রহ, সেগুলোও তো বটে, অবৈধর কারক গ্রহ, একই না? তাহলে ভুল পথে পরিচালিত না হলে হবে, তবে এটা কিন্তু যথেষ্ট পরিমাণ যদি একাদশ ভাব পেয়েছে এইটা, সেই কারণে আর কি বলতে পারে। তাহলে এই জিনিসটা মাথায় রাখবেন, কখনো কোনো গ্রহ যদি ভাব আর ভাবপতি আন্ডারে চলে যায়, কিন্তু সেই গ্রহটা এক্সল্টেড বা সক্ষেত্র বা নাশস্থ হলে, তাহলে কিন্তু ক্যাপচার করতে পারবে না, সেটা ক্যাপচার করার কিন্তু জায়গা কোনোভাবেই দেবে না। ঠিক আছে, মানে ধরুন কথাটা মানে বলছি, মঙ্গল ধরুন শনির ঘরে দৃষ্টি দিয়েছে, আবার শনিকেও দৃষ্টি দিয়েছে, তাহলে কি লগ্ন ভাবটা মঙ্গলের অধীনে চলে গেল, না, না স্যার, না, কারণ শনি সক্ষেত্র। সক্ষেত্র। সক্ষেত্র গ্রহ, উচ্চস্থ গ্রহ আর নাসস্থ গ্রহকে কেউ কখনো ক্যাপচার করতে পারবে না, মনে থাকবে পয়েন্টটা। হ্যাঁ স্যার। ঠিক আছে, কারো কোনো ডাউট, কোনো বুঝতে অসুবিধা মেবি থাকবে না, ঠিক আছে, সহজেই বুঝে যাবে। হ্যাঁ, তাহলে কোনোভাবে ভাব আর ভাবপতিকে যদি কোনোভাবে কোনো একটা গ্রহ যদি ক্যাপচার করতে পারে, যেমন এখানে রাহু করতে পারে, সবাই অন্য গ্রহ হতে পারে, ঠিক আছে, অনেক বাচ্চাটা আমি বৃহস্পতিকে দেখতে পাই, যাদেরই বৃহস্পতি যদি কোনোভাবে জুপিটার কোনোভাবে ভাব আর ভাবপতিকে পেয়ে যায়, হ্যাঁ, এবং সেই গ্রহটা যদি মানে এক্সল্টেড না হয়ে থাকে বা সক্ষেত্র না হয়ে থাকে, সেটা কিন্তু খুব ভালো। তার মানে কি ওই ভাবটা কার অধীনে চলে গেল, জুপিটারের অধীনে চলে গেল, জুপিটার তো ভালো গ্রহ, শুভ গ্রহ একটা, তাই না, এটা ভালো ফল পেয়ে যাবেন। তা মোস্ট অফ দা কেসে মঙ্গল, জুপিটার, রাহু আর শনি এরাই ক্যাপচার করতে পারে, ঠিক আছে, আদার্স কেউ কিন্তু ক্যাপচার করতে পারে না। ধরুন একটা এখানে বানানো বলছি এক্সাম্পল স্বরূপ, ধরুন কথার মানে শনি ধরুন এখানে দৃষ্টি দিচ্ছিল, আর শনির দশম দৃষ্টি পড়ছে এই জায়গাটায়, এখানে ধরুন রবি ছিল, তাহলে অষ্টম ভাব কার অধীনে চলে গেল, এখানে যে রবি থাকতো, অষ্টম ভাব কার অধীনে চলে গেল, শনি দেবে। শনিদেবের, কারণ এখানে রবি তার উচ্চস্থ নয়, রবি তার সক্ষেত্র নয়, রবি তো নাশস্থ নয়, তাই না, তাহলে কার আন্ডারে শনি দেব, তাহলে অষ্টম ভাবের ফল ম্যাক্সিমাম কে দিবে, শনি দিত, কিন্তু আমরা তো সবাই জানতাম রবি দেয়, তাই না, যেমন এখানে একাদশ ভাবের ফলে কে দিয়েছে, এখানে
রাহু দিচ্ছে, রাহু দিয়েছে, হ্যাঁ। ঠিক আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট, যেটা আমাদেরকে মনে রাখতে হবে। এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট, ঠিক আছে। ক্লিয়ার? সকালে নোট করে নিচ্ছেন তো রুলস গুলা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ভেরি গুড, এক্সেলেন্ট এক্সেলেন্ট, ঠিক আছে। আচ্ছা, লাস্ট মানে আরেকটা পয়েন্ট আছে, ঠিক আছে। সেটা হচ্ছে যে খুব আজকে নয়েজ হচ্ছে, হ্যাঁ, অত নয়েজ করলে হবে না। একটা ভালো ক্লাস, পজিটিভ, হ্যাঁ, যেখানে এত কিছু শেখা যাচ্ছে, সেখানে এত নয়েজ হওয়াটা অস্বাভাবিক। আচ্ছা, তাই। আচ্ছা, তাহলে কোনো গড় যদি শুভ গ্রহ যদি ভাবপতি নেই ইত্যাদি। আরেকটা পয়েন্ট হচ্ছে যে কোনো একটা ভাবে যদি একাধিক শুভ গ্রহ দৃষ্টি দেয়, তাহলে সেই ভাব থেকে আমরা কিন্তু শুভ ফলই লাভ পাই। সেটা যদি অষ্টম ভাবও হয়, সেটা যদি দ্বাদশ ভাবও হয়, সেটা যদি ষষ্ঠ ভাবও হয়, যে কোনো 12টা ভাবের মধ্যে যদি কোনো একটা ভাবে শুভ গ্রহরা শুধু যদি দৃষ্টি দেয়, ঠিক আছে, তাহলে সেখান থেকে কি ফল লাভ হয়? শুভ ফল লাভ শুভ হয়। ফল লাভ হয়। একের অধিক গ্রহ হতে হবে, ঠিক আছে, একের অধিক গ্রহ। যেমন ধরুন নবম ভাবে দুটো শুভ গ্রহ বসে আছে এবং আর একটা শুভ গ্রহের দৃষ্টি আছে, তা এবং নবম ভাবে আর কোনো গ্রহেরই দৃষ্টি নাই, আছে? না। নেই। দেখে নিন, তাহলে এনার নবম ভাবে শুধু শুভ ফলই লাভ হবে। তাহলে ইনি ধার্মিক প্রবল হারে হবে। ইনি কি হবে? ধার্মিক প্রবল হারে হবে। ইনি যখন নিজে পিতা হবেন, খুব ভালো পিতা হবেন, মানে এনার সন্তান খুব ভালো হবে। কি করে বললাম? যেহেতু নবম ভাবটা টোটালি কি হলো? শুভত্ব ভঙ্গ। যখনই কোনো একটা ভাবে একের বেশি শুভ গ্রহের প্রাধান্য চলে যাবে, কিন্তু কোনো অশুভ গ্রহের হবে না। যেমন ধরুন থার্ড হাউসে, কথাটা মানে বলছি, থার্ড হাউসে ধরুন শুক্র বসে আছে এবং বৃহস্পতি চন্দ্র দৃষ্টি দিয়েছে, এটা কিন্তু শুভ বলছি না। কেন বলছি না? কারণ রাহুরও দৃষ্টি আছে। বুঝতে পারছি আমি? সেটাকে আর শুভ হুম। নয়, কারণ অনলি ফর শুধু শুভ গ্রহের প্রাধান্য, যেটা নবম ভাবেই আছে। নবম ভাবে কিন্তু যথেষ্ট পরিমাণ শুভত্ব নির্দেশ করছে। আচ্ছা, আপনি আগের দিন বলছিলেন কত বছর বয়সে, খুব ছোট বয়সে 20 না 19 বছর বয়সে দীক্ষা নিয়েছিলেন, এরকম যেটা বলছিলেন। হ্যাঁ হ্যাঁ, 20 বছর বয়সে। যথেষ্ট কম এজ ওই মানে সাপেক্ষে, ঠিক আছে। যাই হোক, তাহলে কিভাবে বুঝলাম? যদি শুভ গ্রহরা যদি কোনোভাবে একটা ভাবে একের অধিক কানেক্ট করে ফেলে এবং ওখানে কোনো অশুভ গ্রহের কানেকশন না থাকে, তাহলে ওইটা কিন্তু শুভ ফলই লাভ হবে। সেটা আমার 12টা ভাবের মধ্যে যে কোনো ভাব হতে পারে। এটা একটা। এই রুলসটা ঠিক অ্যাপ্লিকেবল হবে যে অশুভ গ্রহের থেকে। এই রুলসটা অ্যাপ্লিকেবল কি হবে? অশুভ গ্রহের থেকে, হ্যাঁ। কোনোভাবে যদি, ঠিক আছে, অশুভ গ্রহ যদি কানেক্ট করে কোনোভাবে, হ্যাঁ, একটা ভাব বা ভাবে, সেই গ্রহটা, ঠিক আছে, নেগেটিভ ফল পাওয়া যায়। সেই ভাবটা কি ফল পাওয়া যায়? নেগেটিভ ফল ভাব মানে ফল পাওয়া যায়। যদি শুভ গ্রহের কানেকশন হয়ে যায় বা দৃষ্টি থাকে ইত্যাদি, তাহলে নেগেটিভ ফলটা কমে দাঁড়াবে, কিন্তু নেগেটিভ ফল কম বেশি পাবে। এবার বিষয়টা বোঝার করার চেষ্টা করবে, ঠিক আছে। এখান থেকে কিন্তু আমাদের কি তৈরি হয়? যে কোনো জাতক বা জাতিকার কোশ্চেন তৈরি হয়। কি তৈরি হয়? কোশ্চেন। কোশ্চেন তৈরি হয়। 1 মিনিট দাঁড়ান।